আচ্ছা, ইনকিলাব মঞ্চ, আমরা তো অনেকেই অনেক ধরনের বিভিন্ন আন্দোলনের সঙ্গে ছাত্র জীবন থেকে জড়িত। আমরা জানি একটা জায়গায় মাইক ভাড়া করতে হয় কি করে, 10 জনকে আনলে কিভাবে চা খাওয়াতে হয়। তারা 1-1.5 বছরের মধ্যে এত বড় উঠলো, এদের ফান্ডিংটা করলো কে? ইন্টারনাল সিকিউরিটি কিন্তু রাষ্ট্রের সিকিউরিটি, এটা কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বই প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জিনিসগুলো সরকার আলোকপাত করা উচিত। চট্টগ্রামের মেয়র মশক নিধন করবার জন্য একটা প্রশিক্ষণে যেতে চেয়েছিলেন তার 5 জন কর্মকর্তা, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন। সে মন্তব্যটা আসলে প্রকাশ হলো কিভাবে, যেহেতু এটাও তো একটা বিষয়, যদি বলি এটাকে নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে যে এটা আসলে ওনার হাতের লেখা কিনা, ওনার হাতের লেখা বা এটা change। প্রকাশ না, যদিও যদি বলি ওখানকার যুগ্ম সচিব তিনি তো বলেছেন যে এটা এটা ঠিক হয়নি, এটা এরকম গিয়ে অনেকেই পাচার করেছেন, অনেকেই সেই বিষয়টাও তো তিনি ক্লিয়ার করেছেন। না, হ্যাঁ, কিন্তু বক্তব্যটা হলো ওই জায়গায় তার মন্তব্য, তার সিগনেচার, এগুলো প্রকাশ হয় কিভাবে? ব্যাপারটা হচ্ছে কারণ প্রকাশ তো আমি আপনি যাই করি না, ভিতরের লোক থেকে করছে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের এই জিনিসটা আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এই জিনিসটা আমার কাছে খুব চোখে পড়তেছে ইদানিং। ইন্টারিম টাইম আমরা দেখেছিলাম যে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ নথি, গুরুত্বপূর্ণ স্বাক্ষরিত জিনিস। ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রের তো নিজস্ব একটা, রাষ্ট্রের মানে দুইটা যে সিকিউরিটি, একটা হচ্ছে এক্সটার্নাল সিকিউরিটি যেটা জননিরাপত্তা, একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। ধরেন তার যে গোয়েন্দা সংস্থাগুলো, সে এনএসআই, ডিজিএফ, এসবি, এগুলো পালে কেন সে? এগুলো করে রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটিকে করার জন্য। এখন রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি যদি ফাঁকফোকর যদি অপরাধে জেনে যায়, তাহলে কিন্তু রাষ্ট্রের কিন্তু ভালনারেবল হয়ে যায়। আমি মনে করি যে ধরেন রাষ্ট্রের এই জিনিসটা খুব মানে নজরদারি করা উচিত। এটা বিশেষ করে ইন্টারিম টাইম থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে এই প্রবণতাটা ইন্টারিম টাইম থেকে খুব বেশি। মানে ধরেন রাষ্ট্রের খুব একটা গুরুত্বপূর্ণ নথি, মানে আবার উপর লেখাও আছে, কিন্তু আপনি দেখেন উপর লেখাও থাকে যে এটা অত্যন্ত গোপনীয়তার সাথে দেখবেন বা বিশেষ নথি এই জাতীয় কিছু। তো এই জাতীয় জিনিসগুলো সাধারণ মানুষের কাছে কেন আসে? এবং এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু কিছু ইউটিউবাররা, কিছু কিছু ফেসবুক ইনফ্লুয়েন্সাররা, তারা খুব নিজেরা ফেসবুক আগে প্রকাশ করে, তারপরে সাংবাদিকরা দেখে, মানে সাংবাদিকরাও জানে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকার এই জিনিসগুলো আলোকপাত করা উচিত, কারণ রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি কিন্তু রাষ্ট্রের সিকিউরিটি, এটা কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বই প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জিনিসগুলো সরকার আলোকপাত করা উচিত, কারণ এগুলাকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমি একটু মাহবুবাজির কাছে যেতে চাই। মাহবুবাজিজ, যদি এই প্রশ্ন বা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজগুলো করছেন, জনমনে বেশ এটা আলোড়িত হচ্ছে, তার এই কাজগুলো যদি বলি সিকিউরিটি কমিয়ে ফেলা, রাস্তায় কেউ মানববন্ধন করলে তার সাথে কথা বলা, তাদের দাবিগুলো শোনা, আবার বাসা থেকে সচিবালয়ে হেঁটে যাওয়া, এই ধরনের অনেকগুলো ঘটনা তিনি করেন। শুধু তাই না, আমি একটু যোগ করে আরো আপনি দেখেন, মানে পত্রিকায় বনপরিবেশের রিপোর্ট করতেছে, উনি রিপোর্টারকে ডেকে আনছেন, যে তারপর চিত্র মিডিয়ার একজনকে উনি ফিল্ম করতেছেন, শর্ট ভিডিও করতেছেন, ওনাকে যখন যাই করার জন্য। ঢাকাবাসীতে যখন দেখি তখন বেশ একেবারে একজন প্রতিবন্ধী গাড়ি বানাচ্ছে, তাকে ইন্সপায়ার করার জন্য একটা কলেজ ছাত্র গাড়ি বানাচ্ছে। এই সব কাজগুলো আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার নতুন করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলো করে যাচ্ছেন। এগুলো কতটা সতর্ক হওয়া দরকার বলে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, বা আপনি কি মনে, যেহেতু এর মধ্যে যে তার লাল টেলিফোনের তা কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে? প্রধানমন্ত্রীর এই কার্যক্রম এবং সতর্কতা বিষয়ে মন্তব্য করবার আগে আমি ভাই যেই কথা বললেন তার ব্যাপারে একটু মন্তব্য করতে চাই। তিনি বলছেন যে ট্রমাটাইজ ব্যক্তি যেহেতু হাদি সাহেবের ভাই, সেহেতু তার কথার খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না। তাহলে একজন ট্রমাটাইজ ব্যক্তি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা আমারও প্রশ্ন, সেই প্রশ্ন আমারও। তাকে তো চিকিৎসা করাতে হবে। এই ট্রমা সরানোর আগে চিকিৎসা প্রয়োজন, তারপরে রাষ্ট্রীয় দায়িত্ব আপনার দিতে হবে। যিনি ট্রমাটাইজড হয়ে আছেন তিনি কি করে এই দায়িত্ব পাবেন? অর্থাৎ এখানে ট্রমাটাইজের বিষয় না, ট্রমাটাইজড হলে এত দ্রুত কেউ এই ধরনের দায়িত্ব পালন করে না। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে সরকারের যদি কোনো স্বার্থ সংশ্লিষ্টতা না থাকতো অন্তর্বর্তীকালীন সরকারের, তাহলে তারা বিচারের ব্যবস্থা না করে এইভাবে পুরস্কৃত করলেন কেন? তার মানে আপনি ইন্টারিম সরকারকে দায়ী করছেন? অবশ্যই দায়ী করছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সরকারকেও আমি একটু দায়ী করতে চাই, যে বর্তমান সরকারের একটা উদাসীনতা রয়েছে, এক ধরনের মানে কৃতজ্ঞতামূলক উদাসীনতা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত প্রসঙ্গে। যেই অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের আয় ব্যয়ের বিষয়গুলো, যে তাদের কার্যক্রমে শ্বেতপত্র প্রকাশের অনেক দাবি উঠেছিল, তারা এই বিষয়ে নির্বিকার। তারা এই বিষয়ে নির্বিকার। যে বিভিন্ন ধরনের যে নিয়োগগুলো হয়েছে তা এগুলো রিভিউ করার ব্যাপারেও তারা নির্বিকার। এমনকি যিনি প্রধান ইউনূস সাহেব সহ আরও অনেক উপদেষ্টারা, তাদের নানান রকমের দুর্নীতির অভিযোগ আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে পেয়েছি, সেই বিষয়ে তারা কথা বলেন। আরেকটি কথা আমি তুলতে চাই এই প্রসঙ্গে। আচ্ছা, ইনকিলাব মঞ্চ, আমরা তো অনেকেই অনেক ধরনের বিভিন্ন আন্দোলনের সঙ্গে ছাত্র জীবন থেকে জড়িত। আমরা জানি একটা জায়গায় মাইক ভাড়া করতে হয় কি করে, 10 জনকে আনলে কিভাবে চা খাওয়াতে হয়। তারা 1-1.5 বছরের মধ্যে এত বড় উঠলো, এদের ফান্ডিংটা করলো কে?
এই ব্যাপারে সরকারের অবশ্যই তদন্ত করা দরকার, কারণ আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ের সঙ্গে এই নতুন দলগুলোর ফান্ডিং বিষয়ে সরকারের অবশ্যই তদন্ত করা আমরা যদি দরকার। to the এবং এর point এ, সাথে to the আমি point এ যদি আসি। প্রধানমন্ত্রীর যে সিকিউরিটির বিষয়ে আমি বলবো যে বাংলাদেশে যেটা ভাই বলেছেন ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টোর সাথে আমি রাজীব গান্ধীর কথা যুক্ত করতে চাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে যুক্ত করতে চাই, সপরিবারে 22 জন 8 বছরের শিশুটি সহ, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটি আমি যুক্ত করতে চাই। কাজেই এই যে একেবারে আপনার প্রতিশোধমূলক যে আচরণ, এখানে নির্মম নিষ্ঠুর আচরণের জায়গায় দাঁড়িয়ে উনি 17 বছর লন্ডনের মতো জায়গায় থেকেছেন, যে উদার রাজনৈতিক আবহাওয়ার মধ্যে তিনি বাস করে, এখানেও যদি তা মনে করেন একেবারেই ভুল বিবেচনা করা হবে। তিনি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ফেস করলেন এটা একেবারেই দুর্ভাগ্যজনক, কারণ এত কাছে চলে আসছে, এত জটলা, SSF কন্ট্রোল করতে তার পারছিল না। যতখানি ব্যক্তিগত না ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে অনেক বেশি। এই ব্যাপারে অবশ্যই কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। ধন্যবাদ। আমি একটা নতুন প্রশ্ন করি, যেহেতু জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অবশ্যই এটা আমাদের জন্য গৌরবের। যদি বলি, 40টা বছর পর 1986 সালে 41তম অধিবেশনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে এবার 40 বছর পর আবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যদি আমি এভাবে বলি, নিশ্চয়ই আপনি বলবেন হয়তো গৌরবের, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন এটা কেউ উপটোকন বা আমেরিকার উপটোকনকে বা না, আসলে দেখুন আমাদের এখানে যে বিষয়টি ঘটেছে, আমরা সাদা কালো দুই ভাগে তো সবাই বিভক্ত হয়ে যাই। কেউ খুবই উচ্ছ্বসিত হয়, কেউ খুবই এক ধরনের বিরোধিতায় পৌঁছে। আসলে এটা তো 81তম অধিবেশন, প্রতি বছরই একজন সভাপতি হয়, এবং সেটা এমনভাবে যে এরকম কিছু না যে এটার জন্য একেবারে খুবই বড় কিছু পাওয়া, আবার একেবারেই এটাকে উড়িয়ে দেবার মতো কিছু নয়। বিশ্ব আসরে 99টি ভোট তো বাংলাদেশের পক্ষে এসেছে, 91টি ভোট সাইপ্রাসের পক্ষে গিয়েছে। তো 99টি ভোট তো আর এমনি এমনি আসেনি, একটি কূটনৈতিক তৎপরতার বিনিময়ে এসেছে, অত্যন্ত দক্ষতার। কিন্তু এই দক্ষতাটি আমরা আমেরিকান বাণিজ্য চুক্তির সঙ্গে দেখতে চাই। বাংলাদেশের এই কূটনৈতিক তৎপরতা, আমরা বাংলাদেশের এই কূটনৈতিক তৎপরতা ভারত ও চীনের সাথে বিভিন্ন অমীমাংসিত বিষয় দেখতে চাই। আমরা এই কূটনৈতিক দক্ষতা, এই যে তিস্তা চুক্তি 30 বছর শেষ হয়ে যাচ্ছে সেখানে দেখতে চাই, আমরা গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেখানে দেখতে চাই, আমরা পানির যে বন্টন সেই বিষয়ে আমরা কথা বলতে চাই। আমরা শাহবাগে দাঁড়িয়ে দিল্লি না ঢাকা করেই আসলে কূটনৈতিক সমাধান করতে পারবো না। আমরা টেবিল চেয়ারে বসে ডক্টর খলিলুর রহমানদের মতো বিশেষজ্ঞদের দেশের প্রতি যে একনিষ্ঠতা, সেটার প্রমাণ চাই। আমরা চাই যে বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে আরেকটা দেশের সাথে সমমর্যাদায় চুক্তিবদ্ধ হয়। আমরা কিছু করব সেটা আরেক দেশের অনুমতি নিয়ে এটা আমাদেরকে মাথা নিচু করে দেয়, এবং আমাদের সমুদ্র বন্দর আমাদের বিভিন্ন জায়গায় ইজারা দিয়ে দেব, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যেতে হলে ট্রাভেল পাস লাগবে, এই সমস্ত অভিজ্ঞতা আমাদের ছিল না। আমাদের পাকিস্তান পর্বে আমাদের ট্রাভেল পাস নিয়েই আমরা ছিলাম, আমাদের এখানকার পয়সা দিয়ে ওদের পশ্চিম পাকিস্তানে 4টি রাজধানী তৈরি হয়েছিল। এই ঘটনার চিত্রায়ন তো আমরা দেখতে চাই না।